এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। প্রহর ভাইয়ের প্রেমিকা বউ থাকা নিঃসন্দেহে ওর জন্য খুশির সংবাদ। তবে এত কেন খারাপ লাগছে? বক্ষস্থল ছেড়ে সূক্ষ্ম একটা ব্যথার সৃষ্টি হয়েছে। সবাই জানে ওনার প্রেমিকা আছে, তাহলে সে কেন জানেনি, খোঁজ খবর রাখেনি বলে? ও মনকে বুঝতে দিল ছোটবেলা থেকে অপমান মায়ের দিয়ে আসছে, তাই একটু একটু বিষণ্ণতার ছোঁয়া হাজির হয়েছে মন দুয়ারে। বউ পেলে ওর প্রতি কি আর আগ্রহ থাকবে প্রহর ভাইয়ের? তখন স্বাধীন জীবন, উৎফুল্ল মনে ওনার বউ দেখতে যাবে। ও অগ্রিম একটা নাচও শিখে ফেলবে। খুব ভালো নাচ পারে নিঃস্বাদ। দরকার পড়লে সৌরভ ভাইয়াকে বুঝিয়ে সুঝিয়ে ঢাকা থেকে শপিং করবে বিয়ে খাওয়ার জন্য। তারপর সে স্বাধীন। স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে সবাইকে ট্রিটও দিবে। বিয়ের দিনটাকে নিশুর স্বাধীনতা দিবস বলে ঘোষিত করবে। সব প্ল্যান ঠিকঠাক, একদম ঝাঁকানাকা। এখন শুধু বাস্তবায়নের পালা। নিশাতের এত এত প্ল্যানে বিঘ্ন ঘটে মিনিট খানেক বাদেই। বুকের বাঁ পাশে অবস্থিত হৃৎপিণ্ড তার মালিকের সাথে শুরু করলো তীব্র বেইমানি। যেদিকে তাকায় নিশাতের মনে হচ্ছে সেদিকে এক বোতল বিষ নিয়ে দাঁড়িয়ে আছে প্রহর। এক্ষুনি তেড়ে ফুরে এসে বলবে, নে বিষ খেয়ে মরে যা। তোর হাবভাব ভালো না, যদি আমার বিয়েতে বাধা হোস তার আগেই বল বিদায় দুনিয়া। সইতে না পেরে কিশোরী মনের উথাল পাথাল ঢেউ নিয়ে ও উপস্থিত হলো উষার রুমের সামনে। উষা সবে মেডিকেল থেকে ফিরেছে, একটা জরুরি ক্লাস ছিল। ফলস্বরূপ নিষেধকে বাড়িতে রেখে যেতে হয়েছিল 1 ঘন্টার নিমিত্তে। অ্যাপ্রনটা খুলে বিছানার উপর রাখতে নিয়ে দরজার সম্মুখে নজরে পড়ে নিষাদের বিরস মলিন চেহারা। চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন হলুদ পাখি? আমি পিঙ্কির কাছে যাবো আপু, আমাকে পিঙ্কির শ্বশুর বাড়ি দিয়ে আসো। দুর্বল কণ্ঠস্বর শুনে উষা থমকালো। অন্যের কষ্ট বুঝতে মোটেও সমস্যা হয় না তার। এগিয়ে এসে বলল, যাবে তো সন্ধ্যায়, ভাইয়ার সন্ধ্যায় তোমাকে নিয়ে যাবে, দিনটা থাকো। আভ্যন্তরীণ হাঁসফাঁস দেখানোর উপায় নেই নিশাতের। জেদ ধরল, আমি এখনই চলে যাব। কেউ কিছু বলেছে? না আপু, বাবা জেনে গেলে সমস্যা, চলে যাওয়া ভালো। পিঙ্কির হাজবেন্ড সামলাচ্ছে পিঙ্কিকে, আর তোমার খোঁজ করেনি। কথা হয়েছে পদ্ম ভাইয়ের সাথে, তাছাড়া পরিবার থাকতে কিসের টেনশন? ইনি সব থেকে বড় টেনশন। নিশাত গোপনে মনে মনেই বাক্যটা আওড়ালো। হালকা গোলাপে উষ্ঠদয় নড়ল ক্ষীণ। আমাকে প্লিজ দিয়ে আসো আপু। উষা দুশ্চিন্তায় পড়ে গেল। মেয়েটা কেঁদে দিবে এমন মুখভঙ্গি, কোমল হৃদয়ের প্রাণ। সকালে প্রহরের কথাগুলো শুনেছেও, কিন্তু তার জানা মতে নিশাতের মনে প্রহরের জন্য কোনো ফিলিং নেই। এতদিন ভেবেছিল প্রহর ভাইয়ের দুর্বলতা আছে নিশাতের প্রতি, কিন্তু ভাবনার ফলাফল শূন্য, ভুল। যদি থাকতো তবে কি এক বাক্যে বাবার পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হতো? রাজনীতিবিদের তাকমা গায়ে মেখে অত্যন্ত কঠোর হয়ে গিয়েছে মানুষটা। কণ্ঠে আহ্লাদ ঢেলে বলল, নিয়ে যাবে তোমাকে পিঙ্কির কাছে, যাও তৈরি হয়ে নাও। উষা নিশাদকে নামিয়ে দিয়ে গেল। পিঙ্কির বাড়ির লোকেশনও জানতো না। প্রত্যেকে ফোন দিয়ে জেনে নেয়। প্রত্যয় অনেকবার জিজ্ঞেস করার পরও সে বলেনি কেন অ্যাড্রেস প্রয়োজন। শুধু বলেছে লাগবে মানে লাগবেই। মৃন্ময়ের জন্য অপেক্ষায় ছিল বলে আর এত ঘাটতে যায়নি সে ব্যাপারটা। ফেরার পথে উষার নজরে পড়ে বিলবোর্ডে টানানো সমীরণের গম্ভীর ভাব মিশ্রিত মুখশ্রীখানা। কালো পাঞ্জাবি পরিধান করে এক ভ্রু উঁচিয়ে চেয়ে আছে নিষ্পলক হাস্যোজ্জ্বল এক রমণীর পানে। সে রমণীও নাম করা মডেল দেবা। সমীরণ নামের গম্ভীর মুখ লোকটার দুটো রূপ আছে। ভদ্র সমাজের সামনে এক, মেয়ে মানুষের সম্মুখে অন্যরূপ। শ্বেত পাথরের ব্রেসলেট পরা হাতের দিকে তাকালো উষা। হাসি পেল ঘটনাটা মনে আসতেই। এই হাত দিয়ে সমীরণের গালে সপাতে এক চর বসিয়েছিল সে মাস 3 পূর্বে। মুখোশধারী এই পুরুষ রাজনীতিতে আবার প্রহর প্রত্যয়ের বিরাট বড় শত্রু। একে অপরকে খুন করতেও হাত পা কিছু কাঁপবে না। নিশাতের ভেতরকার উচ্চাটন কমার বদলে বেড়ে গেল। এখানে সে হাল হলো নাজেহাল, অবস্থা পুরো বেগতিক। বার কতক চিন্তায় লিপ্ত হয়েছে প্রহর ভাইকে গিয়েছে দেখা করতে। এত এত চিন্তার কারণ নেই ওর নিকট। অথচ প্রহরের সান্নিধ্যে অন্য নারী ভাবলেই সমস্ত দেহ কাঁপুনি দিয়ে উঠছে। আসার পর গিয়েছিল পিঙ্কির সাথে দেখা করতে। দেখে পিঙ্কি লোক দেখাতে ঝাপটে ধরল। অতপর কানের কাছে মুখ নিয়ে তির্যক বাক্য ছুড়ে দেয়,
তুই আমার শ্বশুরবাড়িতে এসে ঘুমানো শুরু করলি? তুই নাকি আসার পর এখনো পর্যন্ত নাক টেনে ঘুমাচ্ছিস, করিম বলল। নিশাত মুহূর্তে হাত বিহব্বল হয়ে জিজ্ঞেস করে, করিম কে? আর কে? তোর দুলাভাই, আমার জামাই। আর ঘুমাস না বোন, মান সম্মান থাকবে না। নিশাত ফিস করে বলে, তোর মান সম্মানের পড়ুয়া করে কে? আমি মান সম্মানের ফালুদা বিরিয়ানি বানাইতে আসছি জানোস না? নইলে তোর জন্য কি মোহাব্বত লইয়া ঘুরে বেড়াই যে টানে টানে তোর লগে আসমু। আর একটা কথা বললে এক টুকরাও সম্মান অবশিষ্ট থাকবে না। পিঙ্কি ভয়ে চুপসে গেল। এমন হাব ভাব যেন পৃথিবীতে ওর চেয়ে লাজুক বধূ হতে পারবে না কেউ। দুই অধর আর আলগা হলো না। পিঙ্কির ভয়ার্ত চেহারা দেখে ক্ষণিকের প্রশান্তি পায় নিঃস্বাদ, তবে কেবলই অল্প সময়ের জন্য। এ বাড়িতে পিঙ্কির দাদি, নানি, চাচি, শাশুড়ি সব আছেন। কাল বৌভাতের অনুষ্ঠান বলে বাহিরে প্যান্ডেলের কাজ চলছে। আসার পর একবারও মাহেশার দেখা মেলেনি। অপরিচিতদের মাঝে পরিচিত একটা মুখ দেখলেও স্বস্তি পাওয়া যায়। অন্তরিক্ষে ঈষৎ রক্তবর্ণের ছোঁয়া, লজ্জায় গুমুট ভাব ধরেছে গোধূলির প্রহর। রক্তাভ আকাশের বুক চিরে উঠতে লাগলো সবুজ বর্ণ ধারণকারী কিছু পাখি। হতে পারে কয়েকটা টিয়া ফিরছে নিরে। নিশাত অভিভূত, বিস্মিত। শহুরে পরিবেশে টিয়া ছাদের রেলিং ঘেঁষে আরেকটু ভালো করে চাইতেই একটা আশ্চর্যতম কাণ্ড দেখে। টিয়াগুলো নিচ থেকে উড়ে আসছে। নিচে তাকালো তড়িঘড়ি করে। একটা ছেলে খাঁচা থেকে একা একে টিয়া পাখি ছাড়ছে। ব্যাপারটাও কে ভাবালো। মানুষ পাখি ধরে খাঁচায় ঢুকায় আর ছেলেটা ছেড়ে দিচ্ছে। এখানে এসে পিঙ্কির ঘরে এবার দেখেছিল ছেলেটাকে। সম্পর্কে পিঙ্কির মামাতো দেবর হয়তো। দ্রুত পায়ে নিচে নেমে আসলো ঘটনাটা কাছ থেকে দেখার জন্য। বাচ্চা কাচ্চার দল একত্রে বেশ উৎসুক হয়ে যোগ দিয়েছে এই ঘটনায়। ওকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে পিঙ্কির বউ নীলমি এসে বলল, এতক্ষণ কই ছিল আপা? দেখো কি সুন্দর পাখিটা উড়ে যাইতাছে। নিঃস্বাদ নিচু গলায় প্রশ্ন করলো ছেলেটাকে ইশারা দেখে। উনি কে? করিম ভাইয়া মামাতো ভাই। ওনার নামটা কঠিন আপা, আমি বলতে পারি না। কি এমন কঠিন নাম যে তুই উচ্চারণ করতে পারছিস না? তুই গিয়ে ওনার কাছ থেকে জেনে নে। না, আমি যাব না। কিন্তু উনি কি আমাকে কইল তোরে ডাকে নিয়ে যাইতে? হাঁক চকালো নিঃস্বাদ, কণ্ঠে অবিশ্বাস, বিস্ময়ের সমাহার। আমাকে? হ আপা। কেন? আমি জানি না। ওদের কথার মাঝে ছেলেটা নিচ থেকে এগিয়ে আসলো। পাখির খাঁচায় এখনো একজোড়া পাখি আছে। বিহব্বল দৃষ্টিতে পাখি দুটোর দিকে এক পলক চাইল নিঃস্বাদ। প্রশ্ন জাগে, এই দুটো কেন ছাড়েনি? জবাবটা বাস্তবে পেল। ছেলেটা ওর দিকে পাখি দুটো বাড়িয়ে দিয়ে বলল, সরাসরি তুমি সম্বোধনে নিষাদ ভরকে গেল। স্মিত লজ্জা ফুল বটে। অপরিচিত কারোর সাথে কথা বলতে ইতস্তত অনুভব করেও উল্টো ঘুরে চলে যেতে নিলে ছেলেটা রাশ ভারী গলায় থমকে যায় পা দুটো। তুমি বলে ডেকেছি কারণ আমার অনেক ছোট তুমি নিষাদ। আমি অচেনা হোক বা চেনা ছোটদেরও আপনি করে বলবো, এত ফর্মালিটি পালন করতে পারি না। একদিন যেহেতু তুমিতে যেতেই হবে, আপনি বলে শুধু শুধু টাইম ওয়েস্ট করার মানে হয় না। আমি অরাধ্য, পেশায় ডাক্তার আর ছোটোখাটো একটা পাখি হাউজের মালিক। তোমার শুধু নামটা জানি, পিঙ্কি ভাবির কাজিন সেটা জানি, আর কিছু জানি না। পরিচিত হতে চাই। দুটো পা, দুটো হাত, একটা মাথা, 28টা দাঁত আর একটা জলজান্ত নিষাদ। আর কি পরিচয় লাগবে পাখিওয়ালা ভাই? নিষাদের বুকে ড্রিম ড্রিম শব্দের শুরু মুহূর্তেই আরাধ্য ভ্রু কুচকে স্পষ্টতে ঘাড় বাকি প্রহরকে দেখে ঢিমে তালে বলে উঠল, ভাই। পাখি নিয়ে সাইডে দাঁড়া, তোর সাথে পরে কথা হবে। নিশু আয়। স্নিগ্ধ পরিবেশ, তবু ঘামে ভিজে উঠেছে প্রহরের সফেদ পাঞ্জাবি, মুখাভাবে ক্লান্তির মেলা। নিষাদ নিশ্চুপ, অন্তঃস্থলে ভয়রা হানা দিয়েছে। প্রহরের এমন পরিবেশে এত শান্ত ব্যবহার সুবিধার ঠেকছে না। হবু বউয়ের সাথে দেখা করে এসেছে কি? কোথায় যেতে বলছে? নড়চড় না দেখে চোখ রাঙালো প্রহর। ভয়ে দ্রুত পায়ে পেছন পেছন আসলো। গাড়ির সামনে দাঁড়ানো একটা ছেলে গাড়ির দরজা মেলে দেয়। প্রহর গাড়িতে বসে দাঁতে দাঁত চেপে বলল, গাড়িতে উঠে বস। নিষাদ মাথা নত করে ফেলল। যাবে না সে। হে গাড়ির ভেতরে যাওয়া মানে ঘূর্ণিঝড়। প্রহর ভাই ছাড়বে না ওকে। না বলে হবু বউ না দেখে জেদ করে এসেছে বলে নিশ্চয়ই মারার জন্য নিয়ে যাচ্ছে। ভীত সন্ত্রস্ত স্বর তার। আমি যাব না। তুই যাবি, তোর ঘাড় যাবে। আমার হবু বউ 2 ঘন্টা ধরে রেস্টুরেন্টে ওয়েট করছে। তুই চলে এলে এখানে পাখির মালিকের সাথে ভাব জমাতে। একটু ছাড় দিলেই তুই পাখি হয়ে যাস নিশু।
বেশি উড়লে আমি কিন্তু স্পেশাল খাঁচা বানিয়ে বন্দিনী বানিয়ে রাখবো তোকে। ঠায় দাঁড়িয়ে রইল নিশাত। যাবে না ও। এখান থেকে একবার গ্রামে যেতে পারলে আর জীবনেও প্রহর ভাইয়ের মুখোমুখি হবে না। ভূমণ্ডলের সবাই ওর কাছে বিশ্বাসের যোগ্য, স্রেফ প্রহর নামক ব্যক্তি ছাড়া। এক দূরে বাড়ির ভেতরে চলে যাবে, তাহলে রক্ষা তার হাত থেকে। যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে প্রায়। কোমরের শক্ত দুটো পেশিবহুল হাতের চাপ অনুভব করলো, পেটেও চাপ পড়ল। ব্যথায় মুখ রক্ত শূন্য ফ্যাকাশে হলো নিমেষেই। প্রহর কোমর ধরে শূন্যে তুলে গাড়িতে নিয়ে ঝাপটে ধরে রাখল। নিশাতের দম বন্ধ হয়ে আসছে, হৃদয়স্থে শ্বেতার বাজছে, এলোমেলো রাখছে খুব। ঘরমুক্ত শক্ত বুকে বাধা সে কঠিনভাবে, কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, আপনি এমন করছেন কেন প্রহর ভাই? প্রহর আরও শক্ত করে বুকের সাথে চেপে ধরল, রুষ্ট চাহনি নিক্ষেপ করে বলে, তোর জন্য। আমি কি করেছি? দোষ করেছিস। কি দোষ? বড় হচ্ছিস না। নিশাতের কণ্ঠ হতে বেরিয়ে আসলো অবাকতা মেশানো প্রশ্ন। আর কত বড় হতে হবে? প্রহরের নির্লিপ্ত জবাব, যতটা বড় হলে তুই অনুভূতি বুঝতে পারবি আর তোকে অত্যাচারের পরিমাণ বাড়ানো যাবে ততটা। আমার কোমর ব্যথা করছে। আমি ছুলেই তোর কোমর পেট ব্যথা শুরু হয়ে যায়। কথা বললে একটু পর গলা ঠোঁট ব্যথা শুরু হবে সুইটহার্ট। দৃঢ় কাঠ কাঠ কণ্ঠ, সুইটহার্ট। নিদারুণ রোমাঞ্চকর অনুভূতির সম্মুখীন হলো নিশাত নিমিষেই। তার ষোলো না আর ছাড়া পাবার। স্বরনালীতে শক্তির বড্ড অভাব। মিহি কণ্ঠে বলতে চাইল, প্রহর ভাই, আমি পালানোর চেষ্টা করব না, ছেড়ে দিন প্লিজ। প্রহরের একই গলা শোনা গেল ফের। তোকে ছাড়ার হলে কবেই রেহাই পেয়ে যেতি সুইটহার্ট। নিশাতের শ্বাস নিতে ব্যাপক কষ্ট অনুভূত হচ্ছে। শীর্ণকায় দেহে খেলা করছে তরঙ্গ। ক্রমাগত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে প্রহরের বক্ষস্থলে। প্রহর এক হাতে ওর নরম গাল চেপে ধরল আলতোভাবে। কিঞ্চিত নিজের মুখোমুখি রক্তবর্ণ মুখশ্রীটা তুলে ধরে প্রশ্ন করল, কণ্ঠে প্রবল তীক্ষ্ণতা মেশানো, তুই হাঁপানি রোগী কবে হলি রে নিশু? নিশাতের চোখের পাপড়ি নিমিলিত হয়ে আসছে বারংবার। গাড়ির একটু আধটু হলুদ আবু রশ্মির ছোঁয়ায় সে ঠিকঠাক তাকাতে পারছে না প্রহরের পানে। চোখে ভাসছে শ্যামবর্ণ চেহারায় প্রশ্নাত্মক মুখভঙ্গি, অস্পষ্ট হাঁপানি রোগী। হ্যাঁ, এই মুহূর্তে হাঁপানি রোগীর চেয়েও বড় কিছু। প্রহর ভাইয়ের বুকে ওর খুব কষ্ট হচ্ছে। শ্বাস প্রশ্বাস ক্রিয়া থমকে থমকে যাচ্ছে, হুটহাট করে আবার নিয়ন্ত্রণ হারিয়ে গতিহারা। ছোট থেকে হাজার হাজার বার প্রহর ভাইয়ের সান্নিধ্যে এসেছে ও, এবং ওর দেহ কই আগে কখনো তো এমন হয়নি। ভয় জেগেছে প্রাণে অভ্যন্তরে, তবে এমন অদ্ভুত অনুভূতি জাগেনি। ওর নিশ্চুপতা অসহনীয় ঠেকল হয়তো প্রহরের নিকট। ইচ্ছে করে জোরালো কয়েকটা নিঃশ্বাস ফেলল তার মুখের পর। তপ্ততাই মেখে দিল মেয়েটার কোমল বদন। সরু নাকটা ঈষৎ কুচকালো, মোটা দু অধর নড়ে উঠল। কপালে উপস্থিত দু একটা গাছে রুক্ষ চুলের পাখনা গজালো বোধ হয়, পড়ল একটুখানি। প্রহর কণ্ঠের তেজ ঠেলে বলে উঠল, তোর মতে আমার বুক সরকারি? এভাবে যে সরকারি বুকে গরম গরম নিঃশ্বাস ফেলছিস, একবারও কি ভেবেছিস বুকটা পুড়ে যাবে কিনা? তুই এত চালাক হয়েছিস নিশু, শেষ পর্যন্ত ফোন দিয়ে আটলি বুক পুড়িয়ে প্রতিশোধ নিবি আমার করা তোর উপর সকল অত্যাচারের, যেন আমার বউ বুকে মাথা রেখে ঘুমাতে না পারে। নিশাত ক্ষীণ একটা নিঃশ্বাস বিমোচন করলো, তৎক্ষণাৎ সাহস সঞ্চয় করে আওড়ালো, আপনি আমায় ছেড়ে দিলে বুক পুড়বে না। কি তুই বলছিস তোকে ধরে রেখেছি বলে বুক পুড়িয়ে আংড়া আংড়া করে ফেলবি? আর একটু চেপে ধরলো প্রহর নিশাতের দেহ। এবার আর নিঃশ্বাসও ফেলতে পারছে না সে। টেনে টেনে বলল, আর বলবো না প্রহর ভাই। প্রহরের ঠোঁটের কোণে বাকি হাসি শোভা পায়, বলে, সরি বল। নিশাতের অল্প স্বল্প বুঝতার মন সরি বলতে রাজি না, কারণ সে কোনো দোষ করেনি, তবু স্বগতোক্তি করে। সরি। প্রহরের ঠোঁট দুটো চড়া হলো, বলল, আমার তোর ভয়ার্ত চেহারা দেখলে এত শান্তি লাগে কেন নিশু? মন চায় তুই সবসময় ভয় মাখা মুখ নিয়ে আমার সামনে বসে থাক, আমি তোর সেই চেহারা দেখে ভেতরটা ঠান্ডা করি। ভালো মানুষের বিপরীত শব্দ কি? বিনা সময় ব্যয়ে উত্তর দিল নিশাত। খারাপ মানুষ। প্রহর সাথে সাথে বলল, আমি সেটা, তাই বলেই হাসির বদলে তোর ভয় ভয় চেহারা পছন্দ করি। ভাবিস না বিয়ে করলে তোর রেহাই, বরং
উল্টো তোর খেল খতম। সহসা নিশাতের কণ্ঠ গলিয়ে প্রশ্ন এলো। খেল? ওইসব বুঝবি না তুই। বাবু বাবুই থাক। আমি বাবু না প্রহর ভাই, 17 বছর আমার। 17 বছর 2 মাস 10 দিন তোর। বুধবার রাতের শেষ ভাগের দিনটায় তুই পৃথিবীতে এসে ওয়াও ওয়াও করছিলি। মাত্র 1 আঙ্গুলের একটা শরীর ছিল তোর, ওজন ছিল 3 কেজি। আর কি শুনবি? তোর নারী ভুঁড়ির খবর আমি জানি। তোর পিঠের উপরের দিকে কাছাকাছি 2টো তিল আছে, পেটের বাঁদিকে জন্মদাগ আছে। বাকিগুলো অন্য সময় বলবো, কারণ তোর শোনার বয়স হয়নি, অপরিপক্ক তুই। তবু কি শুনতে চাস? প্রহরের প্রশ্নবিদ্ধ চাহনি। নিশাত মাথা নত করে ফেলল। তার ব্যাপারে এত কিছু কেন জানে এলো? পৃথিবীতে একটা প্রহর ভাই না থাকলে কি যে ভালো হতো। তাহলে লজ্জাদের সঙ্গে ওর সাক্ষাৎ হতো না কভু। প্রহর ওকে ছাড়ল ঠিক গন্তব্যে পৌঁছানোর পর। শরীরের ততক্ষণে তীব্র তাপদাহের বসবাস। প্রহর ভাইয়ের স্পর্শে জ্বর আসবে ভাব। তাকে গাড়ি থেকে বের করে দিয়ে নিজে গাড়ির ভেতরে ঘাপটি মেরে বসে আছে। ওর অভিলাষ জাগছে ওকে ঝুঁকি দিয়ে দেখার ভেতরে কি করছে, কিন্তু উপায় নেই। সেই লোক জানালার দুধারের কালো কাঁচ তুলে দিয়েছে। রাতের আলো আধারের খেলায় সব কিছুই আবছা, স্পষ্ট নয়। ওর পেছনে দাঁড় করে রেখেছে 4টা বডিগার্ড টাইপ লোক 4টা স্ট্রেইট দাঁড়িয়ে আছে। চোখের পলকও যেন নড়াতে ভয় পাচ্ছে। মন্ত্রী নেতা হলে হয়তো এভাবেই বডিগার্ড রাখা যায়। ওকে পাহারা দিচ্ছে অথচ তার দিকেই তাকানোর নামধাম নেই। কি উদ্ভট পাহারাদার। নিশাত ক্রমে অস্থির হচ্ছে। চারদিকে দৃষ্টি বোলাচ্ছে। 3 তলা একটা রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে ও। সে যে প্রহরের দলের এক ছেলে একটা শপিং ব্যাগ দিয়ে গেল, আর নামার খবর নেই। এক স্থানে দাঁড়িয়ে না থেকে আলতু পায়চারি করতে লাগলো। দুনিয়ায় নাকি সকল মানুষের একটা দুর্বলতা নিহিত থাকে। কারোটা প্রকাশ পায়, আবার কারো ক্ষেত্রে গোপনে লুকিয়ে থাকে। তবে দুর্বলতা থাকেই। এই পৃথিবীতে কেউ সব দিক হতে শক্তিশালী কঠোর হয় না, হতে পারে না। তার দুর্বলতাটা প্রকাশিত। সইতে না পেরে গনে গনে 3টা কদম ফেলল সে। তখনই গাড়ির দরজা মেলার শব্দ প্রবেশ করলো কর্ণকুহরে। চোখ কুটোর ছেড়ে বেরিয়ে আসবার জোগাড়। প্রহর কাপড় পরিবর্তন করেছে। ঘরমাক্ত ভেজা পাঞ্জাবি ছেড়ে নতুন আরেকটা হালকা শ্যাওলা রঙা পাঞ্জাবি জড়িয়েছে গায়ে। বাহ, হবু বউয়ের সাথে দেখা করার জন্য এত আয়োজন। হলদিটা অঙ্গ প্রত্যঙ্গে জ্বলন অনুভব করলো। প্রহরের প্রশ্ন শুনে 2 দফা অগ্নিবর্ষণ হলো অন্তঃস্থলে। কেমন লাগছে বল? নিশাত অন্যদিকে মুখ ঘুরে নিল। সে কেমন করে বলবে আপনাকে মারাত্মক সুন্দর লাগছে প্রহর ভাই? এটা বলা তার পক্ষে কষ্টসাধ্য। তাছাড়া অন্য মেয়ের জন্য সাজগোজ একদম সহ্য হচ্ছে না। নিজের মধ্যে আকস্মাৎ এত হিংসার আবির্ভাব অনুভূত হওয়া মাত্র যার পরনায় অবাক হচ্ছেও। মিনিট পেরিয়ে গেল, উত্তর না পেয়ে প্রহর রেগে মেগে আগুন। তোকে কি 8 আনা পয়সা দেওয়া হয়েছে মুখ না খোলার জন্য? সত্যি করে বল নিশু, তোর মুখে কি গন্ধ? যখনই কাছে এসে কিছু জিজ্ঞেস করে চুপ হয়ে যাস। গন্ধ হলে বল, আমি ভালো ব্র্যান্ডের টুথপেস্ট কিনে দেব। শত হোক মামুর মতো কিপটে নয় আমি, যে কিনা একবেলা খাওয়ানোর ভয়ে সম্পর্ক ছিন্ন রেখেছে। নিশাত বিমূঢ় চাহনি নিক্ষেপ করলো। লজ্জায় মাথা নুয়ে যাওয়ার উপক্রম। এরকম লজ্জা আর কত দিবে মানুষটা? কম্পন মিশ্রিত ধ্বনি। দেরি হয়ে যাচ্ছে, আমার ফিরতে হবে, নইলে পিঙ্কি সন্দেহ করবে। তুই আমাকে সময়ের মূল্য শেখাচ্ছিস? আমি সময় অপচয় করি বলছিস? আজ সারা রাতেও যেতে পারবি না তুই। এটা তোর শাস্তি। শাস্তি? শব্দটা উচ্চারণ করতেই গলা ধরে এলো নিশাতের। প্রহর একবার বলেছে মানে নিস্তার নেই। আর কিছু বলবে তার পূর্বেই ওকে টেনে রেস্টুরেন্টের 2য় তলায় হাজির হলো প্রহর। প্রথম তলায় মানুষের গেজগেজ অবস্থা দেখলেও এখানে একটা শাড়ি পরিহিতা মেয়ে বাদে কাউকে দেখতে পাচ্ছে না নিশাত। ঠান্ডা শান্ত পরিবেশ। ফুল হাতা ব্লাউজের সঙ্গে কালো একটা পাতলা জর্জেট শাড়ি মেয়েটার সুশ্রী গায়ে। ডান হাতে এক মুঠো কালো চুড়ি, খোপায় একটা বেলে ফুলের মালা জড়ানো, কপালে কালো টিপ। ব্যাস, আর কোনো প্রসাধনী অলংকার মেয়েটার সুন্দর দেহে ঠাঁই পায়নি। নিশাতের মুখ হা হয়ে গেল। খুব কাছ থেকে দেখলো মেয়েটার চুলগুলোতে হালকা নীল কালার করা, চেহারায় বিদেশনী ভাব। প্রহরকে দেখেও মেয়েটার চেহারায় বিশেষ পরিবর্তন আসেনি। স্রেফ বলল, একবার কফির কাপগুলো গুনে নিন প্রচুর সাহেব। প্রহর নিশাতের হাত ছেড়ে দিয়ে চেয়ার টেনে বসলো। নির্বিকার নিরলস অভিব্যক্তি তার।
জাস্ট 7 কাপ অ্যান্ড 1 মোর ইন ইয়োর হ্যান্ড। তনুজা কফির কাপটা টেবিলে কিঞ্চিৎ শব্দ করে রাখলো। ধীর নম্র কণ্ঠস্বর। আমি কখনোই কারোর জন্য এত অপেক্ষা করিনি। আপনি জীবনের প্রথম ব্যক্তি। তবে মজার ব্যাপার কি জানেন, জীবনের প্রথম কারোর জন্য অপেক্ষা আমি সামান্য পরিমাণও বিরক্ত হইনি। উল্টো যত সময় পার হচ্ছিল ততই আমার ভেতর একটা বিশেষ রকম ভালো লাগা কাজ করছিল। আপনি কি ম্যাজিক ম্যান? ফ্লার্ট করার জন্য কি শুধু আমেরিকা থেকে ছুটে আসা? তনুজা মাথা নত করে নেড়ে লজ্জাপতি হয়ে জবাব দিল, হুম, আপনার জন্য ছুটে আসা। আমি ভিন দেশে অন্যরকম কালচারে বড় হলেও কখনো কারোর প্রেমে পড়ার মতো ফিলিংস জাগেনি। কথা পেঁচাতে পছন্দ করি না, তাই সরাসরি বলবো আপনার প্রতিও প্রেম নেই। কিন্তু সমীরণ ভাইয়ের অপোজিটে যেদিন আপনাকে দেখলাম একটা নিউজে, বেশ ভালো লাগার জায়গা দখল করলেন। সেই দিনই সেকেন্ডের কাটায় জীবনের বড় রকম সিদ্ধান্তটা নিলাম, আপনার জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত। আমার এই সিদ্ধান্তের বিপরীতে আমার পুরো পরিবার। সমীরণ ভাইয়ের কথা বলে না আমার সাথে। বাবার বড্ড আদুরে, তাই তিনি নত হলেন, প্রস্তাব পাঠালেন। আপনাকে আমি তীব্রভাবে চাই রাজনীতিবিদ প্রহর সাহেব। আপনি ভাবতে পারেন শত্রুর বোন হয়ে এভাবে চাওয়ার পেছনে অসৎ উদ্দেশ্য লুকিয়ে আছে, কিন্তু তা নয়। কারণ আমার প্রাণ কোনো রাজনীতিবিদের অংশ নয়, আমি শুধু আপনাকে চাই। কথা শেষ করে তনুজা নজর গিয়ে পড়ল অসহায়ের ন্যায় দাঁড়ানো নিঃসতের পানি। জানতে চাই, কে সে? প্রহর আর চোখে চেয়ে বলে। কাজিন। তনুজা হাসি মুখ করে জিজ্ঞেস করে, আমার সাথে দেখা করাতে নিয়ে এসেছেন? ইয়েস, হবু বউ দেখতে কি খালি হাতে আসা যায়? ভাবলাম সঙ্গে কাউকে নিয়ে আসি। আফটার অল কারো তো শুরুতে দেখা উচিত আপনি কতটা সুন্দর। অত্যাধিক খুশিতে চকচক করতে লাগলো তনুজার মুখময়। স্পষ্টত প্রহরের করা একটুখানি প্রশংসায় সে ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছে। নিজে উঠে গিয়ে পাশের টেবিল থেকে চেয়ারে নিয়ে নিঃসৎকে বসার জন্য সাধতে আরম্ভ করলো। সিট। দোনামোনা করছে নিঃস্বাদ, বসতে মন চাইছে না, কোনো ইচ্ছে নেই প্রেমালাপ শুনবার, এছাড়া উপায়ও নেই। সম্মান করতে গিয়ে বসতে হলো। তনুজা পুনরায় জিজ্ঞেস করলো, তুমি আমার খুব ছোট হবে, সেই জন্য তুমি করেই বলি, ওকে? হোয়াটস ইউর নেম? নিঃস্বাদ মুখ খোলার আগেই প্রহরের কণ্ঠের শব্দ উভয়ের কর্ণধারে পৌঁছায়। নিশাদ। সুন্দর নাম, আমি নিশি বলে ডাকবো। সে কি সবসময় আপনার সাথে থাকে? আপাতত সাথে রাখছি, সামনে ইলেকশন, সে কারণে স্লোগান লেখার কাজ করবে নিশু। খুব ভালো স্লোগান বানাতে পারে। নিঃস্বাদ কিংকর্ত বিমূঢ় বিব্রত দৃষ্টিতে তাকালো প্রহরের দিকে। তনুজা আগ্রহী কণ্ঠে বলল, পিচ্ছি মেয়ে স্লোগান বানাতে পারে? আমি এই মুহূর্তে একটা শুনতে চাই, প্লিজ। কণ্ঠে অনুরোধের ছোঁয়া। প্রহর অগ্রাহ্য করল না, বরঞ্চ ক্রূর হেসে নিঃস্বাদকে আদেশ করল, একটা স্লোগান শুনিয়ে দে নিশু তোর ভাবিকে। হাত পায়ের তালু গরম হয়ে উঠল নিঃস্বাদের। স্লোগান আর ভাবি, কোনোটাই মেনে নিতে পারছে না ওর মন। প্রহরের চোখ রাঙানিতে বাধ্য হয়ে আচমকা মুখে যা আসলো তাই বলে ফেলল, এক বড় না দুই বড়, প্রহর ভাইয়ের মন বড়। প্রহর ভাইকে বানালি নেতা, রাস্তায় রাস্তায় পাবেন কাঁথা। পরিবেশ শান্ত, নীরবতার মোহে আচ্ছন্ন। শীতাতপ নিয়ন্ত্রিত স্থানে এত নিশ্চবতা নিঃস্বাদের অন্তঃকরণে ভয়ের মাত্রা বাড়িয়ে দিচ্ছে। সেখানে তার মাথায় কিছু আসছিল না, বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল। শূন্য মস্তিষ্কে যা এসেছে মুখে দিয়ে উগড়ে দিল ফটাফট। না জানি এই স্লোগান আজ ওর জন্য কাল বৈশাখী ঝড় বয়ে আনে। মনে মনে প্রবল আকতি ঝড়ের মাত্রা তীব্র না হোক। চক্ষুগুলে ভয়ের হানা। কোনা দিয়ে প্রথমত পরখ করল প্রহরের মুখভঙ্গি। থমথমে অবস্থা আদলের, ঠোঁটের কোণ ঈষৎ বাঁকানো, ধারালো চাউনি ওর অভ্যন্তরে বাজ পড়ল আগত তুফানের পূর্বাভাস পেয়ে। কিন্তু ভেতরকার সত্তা কঠিন প্রতিবাদ করে উঠল, একদম ভয় পাবি না প্রহর ভাইকে, উনি সবসময় তোর অপমান করে। বেশ করেছিস স্লোগানের মাধ্যমে পাল্টা অপমান করে। এখন যদি এ লোক কিছু বলতে আসে আরও কথা শুনিয়ে দিবে। আর কত ব্যাককল গাধি পদবি নিয়ে ঘুরঘুর করবি তুই নিঃস্ব? লজ্জা লাগে না তোর? গ্রো আপ লেডি, বি স্ট্রং। এটা মানুষ, তোর প্রহর ভাই, জল্লাদ না। ক্ষণিকের নিমিত্তে জোগানোর সাহস ঠুনকো প্রমাণিত হলো। ফুস করে উড়ে গেল প্রহর শব্দে চেয়ার সরে উঠে দাঁড়াতে। তনুজাকে উদ্দেশ্য করে বলল, আমাকে যেতে হবে মিস তনুজা, একটা মিটিং আছে, পরে কথা হবে। তনুজা এতক্ষণ গালে হাত দিয়ে বসেছিল।
স্তব্ধতাকে মুহূর্তে সঙ্গী বানিয়ে নিয়েছিল সে। অল্প সময়ের পরিচিত কণ্ঠস্বর ভেসে আসা মাত্র অট্ট হাসিতে ফেটে পড়ল। তাজ্জব বনে গেল নিঃস্বাদ। তনুজার হাসিতে মনে হচ্ছে রেস্টুরেন্ট সহ কাঁপছে। কি বিদঘুটে হাসি! সুন্দরী নারীরও ত্রুটি থাকে। এই যে তনুজার হাসি শুনলে মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে, মাথা ধরে যাবে সাথে সাথে। অতিরিক্ত হাসির কারণবশত তনুজার অক্ষে কুটুরে জলের সঞ্চার। হাত দিয়ে প্রহরকে দাঁড়ানোর জন্য ইশারা করে। টেবিল থেকে পানির বোতল উঠিয়ে কয়েক ঢোক পান করে ক্ষান্ত হলো সে। অতপর এসে ধীর গলায় বলে উঠল, নিশির স্লোগানটা অনেক সুন্দর ছিল। আপনার কাজিন খুব ট্যালেন্টেড প্রভু সাহেব। আর একটু হলে শিওর স্ট্রোক হয়ে যেত আমার। ভাবছি সমীরণ ভাইয়ের জন্য একটা হায়ার করব। আমার ভাইয়েরও ইলেকশনের জন্য এরকম একজন ট্যালেন্টেড ব্যক্তি প্রয়োজন। আমি চাই সমীকরণ ভাইয়া মুহূর্তে মুহূর্তে হার্ট অ্যাটাক করুক। নিশি আমার ভাইয়ের স্লোগানিস্ট হবে। এখনো প্রস্তাবে নিঃস্বাদ ঘাবড়ে গেল। অপ্রতিভ হলো তক্ষুনি। তনুজা কি মজার ছলে বলছে নাকি সিরিয়াস? দ্বিধাদ্বন্দ্বের পাঠ তনুজা চুকিয়ে দিল, বলল পুনশ্চ, হেই, আমি কিন্তু সিরিয়াস। তোমার ট্যালেন্ট আমার খুব পছন্দ হয়েছে। আর একটু প্র্যাকটিস করলে খুব ভালো ভালো স্লোগান লিখতে পারবে। প্লিজ বিকাম মাই ব্রাদার স্লোগানিস্ট। অনুরোধ সূচক বাক্যটা উচ্চারণ করে নিঃশ্বাস পর্যন্ত ফেলতে পারল না সে। প্রহরের ঝাঁঝালো কণ্ঠ শুনে ভরকে গেল। দাঁতে দাঁত চেপে গর্জন করে প্রহর। নো, শি ইজ অনলি মাইন। তাকে কখনো অন্য কারোর সাথে শেয়ার করা যাবে না। স্লোগান কেন? কোনো কিছুতেই না। প্রিয় মানুষ, প্রিয় জিনিসের ভাগাভাগি করি না আমি? তনুজার শ্বেতবর্ণ চেহারায় মলিনতার স্পর্শ লেগে গেল। প্রহরের এমনতর ব্যবহার ঘুণাক্ষরেও কল্পনা করেনি সে। নিষ্প্রভ স্বরে নিজেকে বোঝ দিতেই বলে উঠল, ও বুঝেছি, ভাইয়ার সাথে আপনার শত্রুতা বলে শেয়ার করবেন না। ইটস ওকে, আমি মজা করছিলাম। বাই দ্য ওয়ে, শি ইজ সো কিউট। আর ছোট ছোট কাজিনগুলো সবসময় বেশ প্রিয় হয়। আলাদা মায়া কাজ করে তাদের প্রতি। বোনের জন্য ভাইয়ের মায়া কাজ করবে না তো কার করবে? তাছাড়া প্রতিপক্ষের ফেভারে বোনকে ব্যবহার করা যায় না। কাজিন উচ্চারণ করেছি, একবারও কি বোন শব্দটা ব্যবহার করেছি? দৃঢ় ভারী গলা শুনল নিঃস্বাদ ও তনুজা। তনুজার মস্তিষ্কের নিউরন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। খানিক পূর্বের প্রহরের সঙ্গে বর্তমান প্রহরকে মিলাতে পারছে না। মন মধ্য রচিত করল সমীরণের সাথে পরিচিতির পথ প্রচণ্ড কাঁটাযুক্ত বলেই তার নাম শুনে মেজাজ চড়ে গিয়েছে প্রহরের। বোঝানোর ভঙ্গিতে বলতে লাগলো, আপনি কিছু মনে করবেন না প্লিজ। এখনই চলে যাবেন? একটু থাকলে হয় না? আপনি কি জানেন না, আমার অর্ধাঙ্গিনী হলে আপনাকে এই অল্প সময়ে স্যাটিসফাইড হতে হবে? জানি, রাজনীতিবিদের বইয়ের জন্য সময় কম হবে। এটা স্বাভাবিক ধরে নিলাম। পরে দেখা হবে তাহলে। ও হ্যাঁ, আরেকটা কথা, পরশুদিন আপনাদের সবার দাওয়াত আমাদের বাড়িতে। তুমিও এসো নিশি। প্রহর কোনো রকম বাক্য বিনিময় করল না। যেই পথে নিঃস্বাদকে টেনে হিচড়ে নিয়ে এসেছিল সেই পথে ওর কোমল কবজি চেপে ধরে চলল ফের। যাওয়ার সময় বেল চুকিয়ে গেল। নিঃস্বাদ একবার ফিরে তাকিয়েছিল তনুজার দিকে। মায়া হয়নি, বরং তনুজার অপ্রস্তুত বিষণ্ণ চেহারা দেখে বেশ শান্তি পেয়েছে ভেতরে ভেতরে। প্রহরের অলক্ষ্যে আগোচরে নিঃশব্দে হেসেছে। মাথায় শুধু একটা শব্দ কিলবিল করছে অনেকক্ষণ যাবৎ, সে তার প্রহর ভাইয়ের প্রিয় প্রিয় মানুষ। নিজ চোখে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ঘটনাটা। ভুল শুনেছে যেন কান দুটো। বারবার মনে পড়ছে অদ্ভুত সুখ সুখ অনুভূতি প্রবণ মুহূর্তটা স্মৃতি হয়ে রবে চিরকাল ওর মনের ক্ষুদ্র কুঠুরিতে। গাড়ির কাছে এসে প্রহরকে পুনর্বার বাহিরে দাঁড় করে পাঞ্জাবি পাল্টে নিল। আগের সফেদ পাঞ্জাবিটা জড়ালো সুষ্ঠু পূর্ণ দেহে। নিঃস্বাদ হত বুদ্ধি নির্বাক। এটা যখন পড়বে তাহলে শ্যাওলা কালার পরে যাওয়ার কি দরকার ছিল? তিনি কি জানেন শুভ্র পাঞ্জাবিতে নারীর হৃদযন্ত্রের ক্রিয়া থমকে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি? প্রবল আগ্রহ থেকে জিজ্ঞেস করে বসলো, আপনি এটা পড়ে যাননি কেন? প্রহর তীক্ষ্ণ নজর নিক্ষেপ করলো তারা প্রশ্ন করে পাল্টা। কেন? তোর কোনো সমস্যা? নিঃশ্বাস সাফাই গাইতে লাগলো। না না না, এমনি জানতে চাইলাম আর কি। তনুজা আমার সামনাসামনি সাদা পাঞ্জাবি পরা দেখলে যদি অতিরিক্ত ক্রাশ খেয়ে বেহুশ হয়ে যেত, সেজন্য পরিনি। কারণ আমি জানি আমি কতটা সুন্দর। তোর কুদৃষ্টিও কিন্তু দেখি আমার উপর। এভাবে তাকিয়ে আমাকে বেসামাল করিস না। আমি বেসামাল হলে পরে তোর ভাই পরিবার মামলা দিবে আমার নামে, ঠিক আগের মতো।
নিশাত লজ্জায় কুকড়ে গেল। সে না হয় তাকায় প্রহরের দিকে, কিন্তু কুদৃষ্টিতে নয়, বরঞ্চ সুন্দরের চোখে। শেষের কথাটা ঠিকঠাক বোঝেনিও। প্রহর ভাইয়ের কিছু কিছু কথা তার মাথার উপর দিয়ে অতিক্রম করে, স্থায়ী হয় না মস্তিষ্কে। গাড়ির সে ব্রেক কষে পিঙ্কের শ্বশুর বাড়ির কাছে ও নেমে দাঁড়াতেই প্রহর যাওয়ার রাস্তায় বাধা হলো। লঘু কণ্ঠে স্পষ্ট বলল, রাস্তায় আসন পেতে বস। নিশাত স্তব্ধ হয়ে পড়ে। সেকেন্ড খানিকের মাথায় জিজ্ঞেস করে, কেন প্রহর ভাই? প্রহর হাসল মৃদু। হাসিটা প্রচণ্ড পৈশাচিক মনে হলো ওর। ঝড়কে তবে আগমন ঘটিয়েছে। অন্দরমহলে চিন্তাদের মেলা বসলেও বাহ্যিকভাবে শক্ত থাকলো। ভয় পেলে ভয় আরও জেঁকে ধরে। সে পণ করেছে ভয় প্রকাশ করবে না আর। তুই সুন্দর একটা স্লোগান দিয়ে বাজিমাত করেছিস। আমার তখনই তোকে একটা নোবেল দিতে ইচ্ছে জেগেছিল। যেহেতু রাস্তায় রাস্তায় কাঁথা দিলে বড় মন্ত্রী হতে পারবো, তাই শুরুটা তোকে দিয়েই করা হোক। বসে পড়। ঠায় দাঁড়িয়ে নিঃস্বাদ দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বিড়বিড় করলো। বসবো না। প্রহর হিসিয়ে উঠল। ক্রুদ্ধ চাহনি ছুঁড়ে মারল। কাঠিন্য মাসুনো গলায় বলল, তাহলে সারা রাত এখানে দাঁড়িয়ে থেকে পা ব্যথা বানিয়ে ফেল। ফুঁপে ওঠে নিঃস্বাদ। অসহ্য লাগছে ওর প্রহরকে। এত কঠোরতা সহ্য হয় না। স্বর কেঁপে কেঁপে ওঠে। আপনি আমার সাথে এমন করেন কেন? প্রহরের আলস্যহীন জবাব। শান্তি পাই তাই। নিঃস্বাদ দমল না, নড়ল ওষ্ঠযুগল ঈষৎ। শাস্তি? হুম। বডিগার্ডদের মধ্য হতে একজন একটা কাঁথা নিয়ে হাজির হয়। নকশি কাঁথা, সুন্দর ফুল করা তাতে। প্রহর কাঁথাটা হাতে নিয়ে ছেলেটাকে লক্ষ্য করে আদেশ করল, তোমরা গাড়ি নিয়ে গলির মোড়ে থাকো, আমি আসছি। ওকে স্যার। নিঃস্বাদ নতমস্তকে দাঁড়িয়ে রইল। পরক্ষণই চমকে গেল। বিস্ফোরিত নয়নে তাকালো নিম্নতলে। ওর সামনে এক হাঁটু গেড়ে বসেছে প্রহর। ইশারা করছে মুখোমুখি বসবার। চোখ ভর্তি মুগ্ধতা। উপেক্ষা করতে পারল না ও সেই ইশারা। দ্রুত ব্যাগে বসে পড়ে সামনে। তার ফুরোই ব্যথা পেল একটু। প্রহর পেতে ব্যস্ত গলায় অনবরত জিজ্ঞেস করে, কোথায় ব্যথা পেয়েছিস? নিঃস্বাদ বিস্ময়কর দৃষ্টিতে চাইলো এক পলক। প্রহর ভাই চিন্তা করছে ওর জন্য। এটা সত্যি? প্রহর ভাইকে একটা চিমটি মেরে দেখতে হবে স্বপ্ন কিনা। মন গড়া ইচ্ছে বাস্তবায়ন করে ফেললো মুহূর্তেই। গোপনে হাত বাড়িয়ে আস্তে একটা চিমটি কাটলো সুপুষ্ট বা হাতের বাহুতে। প্রহর ব্যথা পেয়েছে বলে মনে হয়নি, উল্টো বলে, এত আস্তে চিমটি কাটলি? মনে হচ্ছে তোর শরীরে মশা মারারও শক্তি নেই। পরের বার জোরে দিবি, যেন বদলে তোকে সুদে আসলে ফিরে দেওয়ার মতো ইচ্ছে জাগে। এখন কাঁথাটা নিয়ে সোজা বাসায় ঢুকবি। সাবধান, ওই পাখিওয়ালার সাথে কথা বলবি না, নয়তো একদিন দেখবি তোকে পাখি বলে বিক্রি করে দিয়েছে। বুঝেছিস? সে বাধ্য মেয়ের ন্যায় প্রত্যুত্তরে জানায়, জি। গেট অব্দি গিয়ে ঘাড় বাঁকে চাইল নিঃস্বাদ। প্রহর তখন গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে, হাতে জ্বলন্ত একটা সিগারেট যোগ হয়েছে। আচ্ছা, কাল দেখা পাবে সেই মানুষটার? গ্রামে আর কবে যাবে? মনের ঘরে 10 থেকে 20 খানেক প্রশ্ন সমেত নিজের প্রস্থান ঘটায়ও। সময়টা হেমন্তকাল। মেঘের ভেলা চলছে বিশালাকার আকাশে। চারিধারে সাদা মেঘের উপস্থিতি। নিঃস্বাদ স্কুল থেকে ফিরে সে রান্নাঘরে উকি দিল। রুকিয়া ছোট ফুপি পিঙ্কের আম্মা ব্যস্ত হাতে পিঠা বানাচ্ছেন। বিকেলে পিঙ্কের শ্বশুর বাড়ির লোক আসবে। সে যে বউ ভাতের পর এলো আর আসেনি গত 1 মাসে। 1 মাসে ওর 17 বছরের জীবনে এক অপ্রত্যাশিত অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে। 1 মাস যাবৎ সে অপ্রিয় হতে প্রিয় হওয়া একটা মানুষের সাক্ষাৎ পাচ্ছে না। সেদিন পিঙ্কের বউ ভাতে দেখেনি ও মানুষটাকে। নিজের অনুভূতি দমিয়ে না রাখতে পেরে হাজার হাজার বার মোবাইল চেক করেছে ফোন মেসেজ এলো কিনা। টুনিকে অসংখ্যবার জিজ্ঞেস করা হয়ে গিয়েছে ওর নামে কোনো ম্যানামে চিঠি এলো কিনা সেদিনের ন্যায়। বাকি থাকলো শুধু শিমুল। কয়েকদিন ধরে সে স্কুলে আসছে না। একটাবার ফোন দিয়ে স্কুলে না আসার কারণ জিজ্ঞেস করার বাহানায় সে ব্যক্তির খোঁজ নিলে মন্দ হয় না। রুমে এসে ড্রেস চেঞ্জ না করেই বুকের উচাটন নিয়ে কল দিল। রিসিভ হওয়া মাত্রই কণ্ঠে উৎকণ্ঠা। স্কুলে আসিস না কেন? ভালো লাগেনি না? কাল থেকে যাব, তুই হঠাৎ ফোন দিলি। না, এমনি। আচ্ছা, কাল এসে কথা বলবো। নিশাত অস্থির হয়ে গেল। অনেক কষ্টে গোটে দিনে এক শব্দ মিলিয়ে একটা বাক্য আড়ালো। একটা কথা ছিল। বল। কিভাবে জিজ্ঞেস করবেও বুঝতে পারছে না, কিন্তু মনকেও হার মানাতে পারছে না। ব্যক্ত করে ছাড়লো। প্রহর ভাই গ্রামে আসেন না?
শিমুল সঙ্গে সঙ্গেই গলা উঠে বলল, সূর্য আজ কোন দিকে উঠেছে? নিশু জিজ্ঞেস করছে প্রহর ভাইয়ের কথা, যেটা এত বছরের প্রথম হলো। ভাইয়ার তিলবতী কি ভাইয়াকে মিস করছে? নিশাত নিজেকে আটকে রাখতে ব্যর্থ হলো। তরতর করে বলে উঠে, প্রহর ভাইকে ছাড়া হঠাৎ আমার এত কষ্ট হচ্ছে কেন শিমুল? ঘুমাতে পারছি না, খেতে গেলে বমি আসে। ওনার দেওয়া কাঁথাটা গায়ে দিয়ে ঘুমালে মনে হয় আমার দেহে তার সুবাস লেগে আছে। উনি কেন আসেন না গ্রামে? আমার মতো উনি আমাকে মিস করেন না বলে আমি ভুলে গিয়েছিলাম তার তো তনুজা আছে। শিমুল আফসোসের সুর তুলল। আগে বলতি ভেবে দেখতাম, এখন তো ভাবি ঠিক হয়ে গেছে। এই মাসের ভাইয়ার এঙ্গেজমেন্ট, দাওয়াত দিতে আসবে বোধ হয় মামার বাড়িতে। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কানো বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফুটে। যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেল। বাজারের এক দোকানে উচ্চ আওয়াজে মুখরিত হচ্ছে গানের ছন্দ। থমকে গেল শিমুলের পা জোড়া। নিশাত বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করে বিনা বিলম্বে, কি হইল? সৌরভ ভাই আছেন দোকানে। নিশাতের বিস্ময়ের মাত্রা বাড়ল নিমিষে। দু অথর নড়ল ক্ষীণ। আছে। শিমুল উল্টো ঘুরে দাঁড়ায়, ফের তার পানে তাকে বলে, তুই এখানে দাঁড়া নিশু, আমি সৌরভ ভাইয়ের সঙ্গে দেখা কইরা আসি। ভাইয়ের সাথে দেখা কেন? অবাক মিশ্রিত কণ্ঠস্বরূপ। তৎপরে খেয়াল করে শিমুলের কপোলদ্বয় লালাভ। লাজুকতার ঠেলায় ফুলে উঠেছে গালের মাংস অল্প একটু। নিচু গলায় বলে উঠল, সৌরভ ভাইয়ের সঙ্গে দেখা করতে কারণ লাগবে? তোর থেকে অনুমতি নিতে হবে। সবসময় তোর সাথে কথা বলি, তার সাথে হয় না। মামাতো ভাইয়ের সাথে কথা বলতে মন চাইবে না? এত বছরে এসে বলতে মন চাইলো? কথাটা অত্যন্ত মৃদু কণ্ঠে বলে সে। শিমুল কিঞ্চিৎ চোখ পাখায়, বলল, প্রায় বলি আমি, তোকে দেখিয়ে বলি না আর কি। তোদের বাড়ির কারোর সাথে কথা বলতে আবার স্পেশাল টিকিট লাগে? তোর আর কাপড়ের ব্যবসা। সৌরভ ভাইয়ের বলমু আমাকে একটা ফকফকা সাদা দেখা ওড়না আইনা দিতে। ফুপিরে বললেই উপজেলা থেকে এনে দেয়। শিমুল মুখ লটকে ফেলল। জানতে চাই, তুই কি চাইছিস, তোদের দোকানের কাপড় না পরি? না, এমনটা না, ভুল ভাবছিস। আসলেই। নিশাত খুদ খুদ স্বরে উত্তর দিল, তোর সাথে ভাইয়া ঠিকঠাক কথা বলে না, রাগ দেখাবে, পরে মন খারাপ হবে তোর। এসব ভেবে বললাম। ও এই কথা। সৌরভ ভাইয়ের মেজাজ আমার জানা। চিল মাই লাভ। শুধু শুধু কথা বলে 5 মিনিট নষ্ট করে ফেললি। স্কুলের সময় হয়ে যাচ্ছে, এক দৌড়ে যাব আর এক দৌড়ে আসব। তুই ঠিক এখানেই দাঁড়িয়ে থাক। আমিও যাই। না, তুই গেলে দেরি হবে, দৌড়াতে পারিস না তুই। দেখা যাবে আষাঢ় খেয়ে থুতনি গালঠাল কেটে বসে আসিস। গত কয়েকদিন ধরে আবার আমার বড় ভাইয়ের জন্য বমি করতে করতে বড্ড নাজুক হয়ে গেছিস। কি এমন বমি করছিস যেই বমিতে আমি ফুপি হচ্ছি না? লজ্জার প্রভাবে শিরা উপশিরায় প্রবাহিত রক্ত হিম হয়ে এলো নিঃসাতের। জমে গেল কায়ের আংশিক অঙ্গ প্রত্যঙ্গ। অপ্রস্তুত হলো বেশ। বলল, এসব কি বলছিস? শিমুল মজা পেল। তরতর করে বলে উঠে, বমির কারণ অন্যরকম হলে মানতাম আমি। তুই বড় ভাইয়ের চিন্তায় কেন বমি করবি? বলছিস প্রেমে পড়িসনি, তাহলে কিসে পড়েছিস নিশু? নিঃস্বাদ কোনো রকম হনিতা ছাড়াই প্রত্যুত্তর করে, প্রহর ভাইয়ের মধ্যে ফেসে গিয়েছি। ভাইয়াকে বলবো তোকে মুক্তি দিতে। নিঃস্বাদ বিভোর হয়ে পড়েছিল। শিমুলের প্রশ্ন কানে যেতেই হৃদয়স্থল ধাক করে উঠল তড়িৎ গতিতে। বলল, মুক্তি চাই না আমি। অক্ষি কাছে ভেজা ভেজা ভাবের উপস্থিতি, নিস্তেজ গলা। শিমুল কথা কাটানোর নিমিত্তে বলল, যাবো আর আসবো। বাজারের পেছনের পথে নিঃস্বাদকে দাঁড় করে আসলো। ধিমে তালে হেঁটে দোকানের নিকট অস্থির। সে মনে পড়ল দোকানে মামা আছে কিনা জেনে নেওয়াই হলো না। পরে মুহূর্তে মনে হলো থাকলে নিঃস্বাদ বাধা দিত। পায়ের ধুলি ফেলে অতি সাবধানতা অবলম্বন করে হাজির হলো দোকানের অভিমুখে। মুখে মাস্ক থাকায় তেমন একটা নজর ফেলেনি ওর মুখের উপর লোকজন। ওই তো স্বরূপকে দেখা যাচ্ছে, হিসাবের খাতা নিয়ে বসেছে সবে। মলিন চেহারা, চোখের নিম্নতাকে আমানেশ্বর বসবাস। বিষণ্ণ আদলে কৃষ্ণবর্ণ হাসছে যেন খিলখিল করে। হুট করে এমতাবস্থার কারণ জানা নেই তার। আগে কখনো এমন রূপে দেখতে পায়নি মানুষটাকে।
সাদা রঙের চেহারাটার বিশ্রী হাল, বিষাদের মেলা সমগ্র জুড়ে। আশ্চর্য ব্যাপার, এসব অনুধাবন করতে একটুতেও কষ্টের সাথে সাক্ষাৎ করতে হচ্ছে না ওর। বুঝলো প্রেম গাঢ় হয়েছে, কিশোরী আত্মায় প্রেমের ছোঁয়া লেগেছে গভীরভাবে। রক্তবর্ণ বৃষ্টির ফোঁটা দেখেছে কেউ কভু, দেখবে কেমন করে? এই বৃষ্টি ফোঁটা কেবল বক্ষ পিঞ্জিরায় নেমে আসে, যেমনটা ছড়ছে শিমুলের বুকের ভেতর। সৌরভ ভাইয়ের মন খারাপ, দুঃখ কষ্ট অশান্তি, মানে তার মন খারাপ, দুঃখ কষ্ট অশান্তি সব। কাছে গিয়ে দাঁড়ালো, তখনও চায়ের দোকানে গানটা বাজছে। সৌরভ খেয়াল করল না, হিসেব করতে মগ্ন তার চোখ মন সব। ও আশেপাশে চক্ষু ফেলে চট করে দোকানের ভেতরে ঢুকে গেল, গলা খাকারে দিল একটুখানি। লাভের চেয়ে বই কি ক্ষতি হলো? সৌরভ আরও নিমজ্জিত হলো খাতার পৃষ্ঠায়। শিমুলের মন ক্ষুণ্ণ হলো, সৌরভ ওর আসার আভাস পেয়েই মূলত এমন করছে। আজকে নতুন নয়, এটা নিত্যকার কাণ্ড। শুরুতে রাগারাগি করতো দেখলেই, গত মাস 2-1 ধরে নিশ্চুপ থাকে, মুখ দিয়ে ভুল করেও শব্দ বের করে না। সৌরভের প্রতি প্রেমের কাঁচা অনুভূতি জন্মেছিল ওর বছর 2 আগে। 8ম শ্রেণীর শিক্ষার্থী সেই সময়টায় বুঝে উঠতে পারেনি ঠিকঠাক, প্রেম জেগে যায় অন্তরিন্দ্রিয়ে। সে থেকেই মানুষ পটে বারংবার স্রেফ সৌরভের অভ্যাসে। ক্ষুদ্র প্রাণী এই সাহসের অভাব ছিল খুব, যার ফলে অনুভূতি প্রকাশ্যে অসফল হয়েছে বার কতক। নিজের সাথে যুদ্ধ করতে করতে হেরে গিয়ে ক্লান্ত হয়ে একদিন সৌরভকে ভালোবাসি শব্দটা বলতে বাধ্য হয়, কিন্তু সেখানে সৌরভ চাপা গর্জন করে ওর উপর, অবহেলিত করে ছুঁড়ে ফেলে দেয় ওর তৃষ্ণার্ত অনুভূতিগুলোকে, যা এখনও চলমান। সৌরভ ভাই। সৌরভ মাথা তুলল না, নীরব সে ভাবে উদাসীন। শিমুল স্বভাবতই নরম মনের, সৌরভের প্রতি ভালোবাসা তাকে প্রতিদিন একটু একটু করে বেহায়া শক্ত করে তুলছে, উপলব্ধি করতে পারছে সে। ডাকলো পুনরায়, সৌরভ ভাই, কি সুন্দর গান বাজছে, শুনছেন? আপনি কবে বলবেন? শিমুল ফুল হৃদয় কেন কাটলি? তোকে আমি অগ্রাহ্য করেছি, সেটা এখন মুখেও বলে দিতে হলো। এর থেকে বড় অপমান আর কি হয় শিমুল? কটুক্তি মিশ্রণ বাক্য সুরসুর করে শিমুলের শ্রবণ পথে এলো, চোখ দুটো পরিপূর্ণ হলো অশ্রুতে। গলায় দলা পাকানো কান্নাটুকু ঢোক গিলে বলল, অবহেলার পরিমাণ হিসাব করে রাখছি, ভালোবাসাতে পরিণত করব বলে। যত অবহেলা করবেন একদিন ততটুকুই ভালোবাসবেন আমাকে। সে কারণে আপনি বেশি বেশি অবহেলা করলে আমারই লাভ, বেশি বেশি ভালোবাসা পাবো। পুরো ভারী শব্দের হিসেবের খাতাটা বন্ধ করে বাজারে বহু লোকের সমগ্রম। চেয়ারম্যানের বাড়ির মেয়ে শিমুল, 2 বাড়ির শত্রুতার খবর এই গ্রামের কাকপক্ষে অবধি পৌঁছানো। বড়া আসরে সামান্য রাগও বড় ধরনের সিন ক্রিয়েট করবে। সুতরাং শান্ত কণ্ঠে বলতে লাগলো, তুই ছোট শিমুল, আমার বোন হোস তুই। আমার বয়স দেখছিস? তোর আর আমার বয়সের পার্থক্য অনেক। আর 2 বাড়ির খবর তোর অজানা নয়। আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। একটা সম্পর্ক ভালোবাসা দরকার। মেন বিষয় হলো আমি তোকে ভালোবেসে পুরনো ক্ষত তাজা করতে পারবো না। তোর আমার সম্পর্ক 2 বাড়ির মানুষের হৃদয়ে ক্ষত করবে। প্রেম অপছন্দ বাবার। প্রেম যেখানে আছে পুরো দুনিয়া তার বিপক্ষে চলে গেলেও সে প্রেম মানবে না। তার জ্বলন্ত উদাহরণ নিরু ফুপি, রবিন কাকা। এটুকু বলতে সৌরভের নাসারন্ধ্র হতে গরম গরম নিঃশ্বাস উন্মুক্ত হয় বাহিরে। তার মাথায় হুট করেই ওরে এসে জুড়ে বসলো নিজের অসমাপ্ত সম্পর্ক প্রেমের কথা। চোখ বুঝে ফেললেও ভেতরকার ব্যথায়। শিমুল স্পষ্টত দেখলো, তার কথার তোয়াক্কা না করে একের পর এক প্রশ্ন করে অনর্গল, কতটুকু বড় হলে আমায় ভালোবাসবেন? মামুকে রাজি করতে পারলে আমাকে আপনার মনে জায়গা দিবেন? ভালোবাসবেন আমাকে? আচ্ছা, ভালোবাসতে হবে না, হৃদয়ে জায়গা দিয়েন। আপনি শুধু জায়গা দিবেন, সেখানে বাগান করে ফুল ফোটানোর দায়িত্ব আমার। সৌরভ হাসলো, হাসির মধ্যেও শিমুলের জন্য অপমান যোগ করা। তীরের ন্যায় বিচ্ছে হাসিটা ওর অন্তঃস্থলে। এসব প্রেম বাক্য কোথায় শিখলি? স্কুলে, ইউটিউবে, নাকি প্রেমের কোচিংয়ে? শিমুলের সাদা মাটা জবাব, আপনার কাছ থেকে। সৌরভ ভ্রু কুচকালো, বিদ্রুপের কণ্ঠে জিজ্ঞেস করে, আমার থেকে? ঠোঁট দয় আলগা হয় শিমুলের, অথর কোল জুড়ে স্থান পায় ম্লান হাসি। হাসি ভঙ্গিতে বলে, জি, আপনাকে ভালোবেসেছি বলেই আমার মধ্যে কবি কবি ভাব আসছে সৌরভ ভাই। প্রেম মানুষকে কবি, কাব্যিক ও উপন্যাসিক বানায়। আমি কি হয়েছি জানেন? আপনার প্রেমে পড়ে আমি
হয়েছি বিরোহিণী। সৌরভ তবদা খেয়ে গেল, রক্ত টকবক করে উঠল। কথাগুলো কান দিয়ে সে সোজা গাঁথল হৃদয়ে। আজ প্রথম শিমুলের কথা এমনভাবে ছুঁয়ে দিল তার তনু মন হিয়া। বয়স কত মেয়েটার? নেশাতের সমান না? পাগল করা শব্দাংশ শিখল কোথায়? প্রেম কি সব বয়সের মানুষকে এতটা শক্ত করে তোলে? পরিস্থিতি সামলাতে কর্কশ গলায় বলে উঠল, এখান থেকে যাবি তুই? কতবার বলবো দোকানে আসবি না শিমুল? বিরক্ত হোস না তুই? গটি গটি পায়ে খানিক দূরত্ব মিটিয়ে নেয় শিমুল। টেবিলের উপর থাকা সৌরভের হাতটা নিয়ে নিজের কর্পটে বেঁধে নেওয়ার প্রয়াস চালায়। সৌরভ স্তম্ভিত হয়ে পড়ে, চোয়াল শক্ত হয়ে আসে, কিন্তু মেয়েটার আকুতি ভরা কণ্ঠ সরিয়ে আনতে দেয় না হাতটা। চেপে ধরে ক্রন্ধন মিশ্রিত স্বরে অনুরোধ করতে থাকে নরম কণ্ঠস্বরের অধিকারিণী। আমার কল কাটবেন না সৌরভ ভাই। আমার কতটা কষ্ট হয় আমি হয়তো আপনাকে বলতে পারি না। আপনার গলাটা শুনলে মনে হয় আমার মতো শান্তি কারো জীবনে নেই। একটু কথা বললে কি হয়? কল ধরলে কখনো দোকানে আসবো না। সৌরভ ফ্যাসাদে পড়ে গিয়ে সম্মতি দিল। ধরবো? নিশাতের পা ধরে এসেছে, ওকে দিয়ে দেখলো শিমুল আসছে, বড় বড় পা চালাচ্ছে। দূর হতে মেয়েটার ফুলে ফুলে আঁখি জোড়া অত্যন্ত চিন্তায় ফেলল ওকে। কেন যেন লাগছে শিমুল কিছু লুকাচ্ছে তার কাছ থেকে, বিরাট কিছু। দিনের প্রাতকালে মজুমদার বাড়ির দুয়ারে বেশ প্যাকেট মিষ্টি দেখে পিঙ্কির বাবা আনোয়ার চমকে উঠলেন। ভয়ে অন্তরাত্মা ছোট্ট হয়ে গেল তার। ভূতে চরম বিশ্বাসী তিনি। ছোটবেলায় একবার ভর দুপুরে আম পাড়াতে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে টানা 3 দিন ভাঙা পা নিয়ে হাসপাতালে কাটিয়েছেন। গ্রামবাসী বললেন জিনে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। সে থেকে তিনি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলেই ভাবেন জিনে করেছে। মসজিদে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে উল্টো ঘুরে দৌড় লাগালেন বাড়ির ভেতরে। একে একে সবাইকে ডেকে তুললেন। তার একটা বাক্য জেনেই মিষ্টির একঘা গেছে। পুরো গ্রামে ছড়ে পড়ল এ কথা। মজুমদার বাড়ির মানুষের সাথে গ্রামের অর্ধেক মানুষও হাজির। সকলে তার স্বরে অনবরত বলতে লাগলো, যে নাইসে মজুমদার বাড়িতে, যে নাইসে মিষ্টি লইয়া। টুনির আম্মা মিষ্টির প্যাকেটের উপর সাদা স্কচ টেপ দিয়ে লাগানো কাগজটা দেখে বলল, কিটা কি রকে আবু? সবাই হামলে পড়ল কাগজটা দেখতে। আনোয়ার ভর দাপটে গেটের কোনায় চিপকে বসে আছেন, ধারে কাছে আসছেন না। পিঙ্কের হাজব্যান্ড কারিম কাগজের লেখাগুলো পড়ল কিছুটা উচ্চ স্বরে। মিষ্টিগুলো আমার নিশুর জন্য। তোকে কবে আমার রানী বানিয়ে নিয়ে যাব নিশু। মিষ্টি খেয়ে তোর বুদ্ধি হলে আমায় একটু ধার দিস তো। পড়া শেষ না হতেই পাশ থেকে এক অর্ধবয়স্ক মহিলা চিল্লালেন, ও নিশুর আম্মা, জিনের রাজা আইছে দুয়ারে দুয়ারে, আমাগো দুয়ারে, তোমার নিশু নিতে আইতেছে, নজর হইতে অপরে। নিঃস্বাদ বাকরুদ্ধ। জিন নিতে এসেছে ওকে, নাকি মানুষের কারসাজি? একে একে গুঞ্জন সমগ্র মহানন্দ গ্রামে ছড়িয়ে ছিটিয়ে পড়ল মিষ্টির কথা। মুখে মুখে উচ্চারিত হতে থাকে, মজুমদার বাড়ির মাইয়ারে যিনি নিতে আইছে মিষ্টির সমেত। এরকম কুসংস্কারে রফিক আজম ক্ষেপে আছেন। কে নাকে মিষ্টি পাঠিয়ে ফাত্রামি করছে, অথচ গায়ের লোকজন উদ্ভট কথা প্রচারণা করে বেড়াচ্ছে। নিষাদকে কঠিন পর্যবেক্ষণ করে রেখেছেন রুকেয়া। তার মতে নিষাদ কোথাও না কোথাও কোনো কুকর্ম ঘটে এসেছে, নয়তো প্রেম করছে। নইলে এমন করে কে লিখবে? বাদ বাকি মানুষ ক্ষণিকের জন্য বিশ্বাস করলেও তিনি স্বামীর মতো এসব আজব কাণ্ডে বিশ্বাসী নন। সবাইকে রুম থেকে বের করে দিয়ে জারায় ফেললেন তিনি মেয়েকে। বল, মিষ্টি কে পাঠিয়েছে? কোনো ছেলের সাথে চক্কর কাটছিস না তো? দোষে বিনা দোষে মায়ের এমন কঠোর ব্যবহার ভালো লাগে না নিঃসতের। ব্যাপক পীড়াদায়ক মনে হয়। মা থাকবে কোমল, মায়ের কণ্ঠ হবে মমতায় ভরা। তার মা এমন কেন? কথায় কথায় কর্কশ আচরণ কেন করতে হবে? সর্বদা সন্দিগ্ধ কেন থাকতে হবে? চোখ নিচের দিকে নামিয়ে নিস্পৃহ গলায় বলল, আমি জানি না আম্মু, তুমি যা বলছো এসবে আমি নেই। রুকেয়া চিন্তিত বেশ মেয়েকে নিয়ে তর্জনী তুলে বললেন, তুই না জানলে তোর নাম কি রে? এখন সবাই তোর নামে কথা ছড়াচ্ছে। এমনিতেই ভ্যাবলা তুই, এখন এ কথা রটলো আরেক ঘরে কিভাবে দিমু তোরে? কোন ঘরের লোক বিয়া শাদি করিয়ে নিবে? নিঃস্বাদ ভেবে উঠল অন্য ঘর মানে ফুপুর ঘর ছাড়া ওর বা অন্য কোনো ঘরে এ জীবনে থাকতে ফেলবে না সে। অত্যন্ত আবেগীয়, ফলপ্রসূ
ছিচ কাঁদুনি বিষয়টা তার স্বভাবজাত। চোখের কুটুরে অশ্রু জমতে দেরি হলো না খুব একটা। হারুকে চর মারতে উদ্যত হয়েও নিজেকে দমালেন। এটা পাগলা ঘোড়ার মতন দাপাদাপি করার সময় নয়। নাজুক হয়ে আওড়ালেন, তুই সত্যি বলছিস? মাথা উপর নিচ করে বোঝালো নিঃস্বাদ। রুকিয়া স্বস্তির নিঃশ্বাস ফেললেন, তবু মন ঠান্ডা করতে পারলেন না। পিঙ্কির শ্বশুর বাড়ি থেকে আসার পরপরই নিঃস্বাদের মধ্যে আমূল পরিবর্তন লক্ষ্য করেছেন উনি। খেতে দিলে খায় না, মন মরা হয়ে থাকে, মনোযোগ কম, সব কিছুতে ভাবে উদাসীন। এসব নিঃসন্দেহে ইঙ্গিত করছে কোনো মতেই মেট্রিকের গণ্ডিটা পেরিয়ে যাক নিঃস্বাদ, ততদিনে নজরে নজরে রাখতে হবে। এমনিতেই গ্রামে এখনো মেয়েদের তাড়াতাড়ি বিয়ে দেওয়ার রীতি প্রচলিত। কোনো মেয়ে কলেজে পড়তে গেলেই বৃদ্ধ বৃদ্ধারা, কিছু কিছু মহিলারা ফুসুর ফাসুর করে। মেয়ের মেলা বয়স, নিশ্চিত এই কারণেই বিয়ে হয় না। নিজের ভোলা ভালা মেয়েটাকে নিয়ে কোনো হায়াও মেনে নিতে পারবেন না তিনি। মজুমদার বাড়ির মেয়েদের একটা সম্মান আছে, মাথা উঁচু করে বড় বাড়িতে মেয়েকে বউ সাজিয়ে পাঠাবেন। কিশোরী বয়সের প্রেমে কাজ করে একরকম উন্মাদনা, বনু মাতাল গন্ধ বহে চারিধারে, মনে গাং চিল উড়ে বেড়ায়, চোখ কান উন্মুখ হয়ে থাকে কাঙ্ক্ষিত জনকে এক পলক দেখবার জন্য। তার হৃদয় নিংড়ে তোলা কণ্ঠস্বর একটুখানি শুনবার তরে। মধ্যম আকৃতির কক্ষে জানালার পর্দাগুলো সকলের স্নিগ্ধ পবনে পত পত করে উঠছে। মস্তিষ্কে অজানা রমঝম শব্দ পাচ্ছে নিঃস্বাদের। সমস্ত আবেগ জমে জমে বুক ভার ভার লাগছে। চিন্তাগ্রস্ত মন। সেই কাগজের লেখাটা সে দেখেছে। প্রথমত অবলীলায় ভেবেছিল এই কাণ্ড প্রহর ভাইয়ের, আনন্দে আত্মহারা হয়ে গেছিল। কিন্তু লেখাগুলো দেখে সারা দেহে শুরু হলো বিচ্ছুটির জ্বলন। প্রহর ভাইয়ের আগের লেখার সঙ্গে এটার কোনো মিল নেই। তাহলে কে পাঠাতে পারে এসব? মানুষটা প্রহর ভাই কেন হয় না? তাকে এমন করে রানী বানাবে বলে চমকে দিলেই তো পারত। ওর বুক শুকিয়ে যে মরুভূমি হয়ে আছে সেই খবর কি প্রহরের কাছে পৌঁছায় না? 17 বছর বয়সী ম্যারমেরে নিঃস্বাদ প্রহর নামক বাজে লোককে ভালোবেসে একটা মধুর ভুল করে ফেলেছে, সেটা জানবে সে? জানবে না হয়তো, কারণ ভীতু নিঃস্বাদের এত সাহস হয়নি। অপরদিকে যার প্রেমে বিরোহিনী ঘুঘু, সে তার দিক থেকে অনুভূতি শূন্য। সে মজেছে অন্য নারীতে। কি যেন নাম তার? মন জোরে সুরে উচ্চারণ করলো তনুজা। আবারও অদ্ভুত জ্বলনি টের পেল নিঃস্বাদ বুকের গোপন কুঠুরিতে। উপন্যাসপ্রেমী মৃন্ময়ী আজ হুমায়ুন আহমেদের মৃন্ময়ী বইটা কিনতে নীলক্ষেতে এলো। ক্লাস শেষ করে একা এসেছে। পরিচিত দোকান, প্রতিদিন একটা বুড়ো লোক থাকলেও আজ একটা বয়সে 11 কি 12 হবে এমন তোরা একটা মলিন চেহারার ছেলে বই বিক্রি করছে। ছেলেটাকে দেখে কলিজা মোচড় দিয়ে উঠল তার। অজস্র মায়ে ভরা কণ্ঠে প্রশ্ন করলো, কিসে পড়ো তুমি? ছেলেটার ঈষৎ কালো বর্ণ বদনে ছমছমে ভাব। কিসের এত ভয় ভেবে পেল না মৃন্ময়ী। ঝলমলে চক্ষু দৃষ্টি মেলে ধরল, বলল, বলবে না? ছেলেটা তরতর গলায় জানালো, 6-এ পড়ি আপু। কৌতূহল দামাতে অকৃতকার্য হয়ে মৃন্ময়ীর অভ্যন্তরের চিত্তের শব্দগুচ্ছ প্রশ্নে পরিণত হলো। এখানে কাজ করো? আমার দাদার দোকান। মৃন্ময়ী কি ভাবলো কে জানে, তবে একটা জায়গায় আজ 2টো বই কিনল সে। দোকান থেকে বের হবার আগে ছেলেটার হাতে আলাদা করে 50 টাকা গুঁজে দিয়ে নরম কণ্ঠে বলল, এটা তোমার, কিছু কিনে খেও। আমি মাঝে মাঝেই আসবো তোমার সাথে দেখা করতে। ফিরে আসার পথেও বার কয়েক ঘাড় বাঁকিয়ে ছেলেটাকে দেখল মৃন্ময়ী। বুক জুড়ে দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ছড়িয়ে পড়ল বসুধাতে। এই পার্থিব জীবনে ওকে অপার্থিব এক পরম প্রাপ্তির যোগ্য ছিল না? ওর সাথে কেন এমন হলো? এত বিষাদময় কেন ওর এই জীবনটা? একটু সুন্দর, একটু সুখময়, একটু জাদুময়ও হতে পারত সে কোনো মুক্ত বিহঙ্গ, যেখানে পিছু টান তাকে ছুতে পারত না। কোনো সমাজ ওর পথের অন্তরায় হয়ে দাঁড়াতো না। কেবলই ওরার জন্য বিশ্বলাকার আসমান থাকতো তার। না, জীবন এতটা আমোদে কারোরই হতে পারে না। সামান্য আনন্দ, অল্প স্বল্প দুঃখ মিলিয়ে রচিত হয় জীবনের ক্ষুদ্র গল্প। ভাবনার চূড়া বালিতে ডুবে যাওয়া মৃন্ময়ী খেয়ালই করেনি বাস্তবতা ঠিক কতটা নিষ্ঠুর। টায়ারের কর্কশ শব্দে বুক ধরফর করে উঠল ওর। দিশা হারিয়ে ফেলল। কবজিতে অনুভব করলো আচমকা শক্ত টান। বুকে ঝাপড়ে ধরেছে কেউ ওর দেহখানি। এতটাই কঠিন বাঁধন যেন একটু ছাড়া পেলে কায়ে গলে যাবে মোমের নাই। অদেখা ব্যক্তির বা পাশের হৃদযন্ত্রের দামামা শব্দ ওর কানে ঢুকছে প্রবল ব্যাগে। পুরো শরীর ঠকঠক করে কাঁপছে। ভূমিকম্প হচ্ছে তীব্র। চেনা অপছন্দের একটা সুর বাজলো কর্ণপাতায়।
ঠিক আছে তুমি? ঝট করে সরে আসলো সে। অক্ষি দর্পণে ভেসে উঠল প্রত্যয়ের ফ্যাকাশে মুখ, তাতে ভীষণ ভয়ের উপস্থিতি। চুলগুলো বড্ড এলোমেলো, চমকপ্রদ দৃষ্টিটা জলদি নত হয়ে গেল। উল্টো ঘুরে হাঁটতে শুরু করলো। প্রত্যয়ের মেজাজ খিটমিটে হয়ে গেল নিমেষেই। পেছন থেকে হাত টেনে ধরল ক্রোধান্বিত কণ্ঠস্বর। সমস্যা কি তোমার? একটু আগে মরেই যাচ্ছিলে, এখন আবার ভাব দেখাচ্ছে, কথা বলছে না। আমার সমস্যা আপনি। গলার শান্ত স্বর প্রত্যয়ের মাথায় ভূতা যন্ত্রণার সৃষ্টি করলো। আর পারছে না সে, ক্রমে ক্রমে হাঁপে উঠছে। কঠিন বরফ গলে শক্ত মাটির উঁচু হয়ে সগর্বে দাঁড়িয়ে থাকা পাহাড়েও ধসে পড়ে একটা সময়। তাহলে এ তো শুধুই একটা মেয়ে। প্রতিটা মেয়ের মধ্যে নরম স্বভাব থাকে, তাহলে মৃন্ময়ের সে নম্রতার সাক্ষাৎ কেন পাচ্ছে না সে? দৃঢ়ভাবে বলল, আমার সাথে চলো, তোমার সাথে কথা আছে আমার। আপনার সাথে আমার কোনো কথা নেই, ছাড়ুন আমায়। আর সমস্যা তৈরি করবেন না আমার জন্য। প্রত্যয় ছাড়ার বদলে আরো খানিকটা চাপ দিয়ে ধরলো হাতটা, নীরব একটা জায়গায় নিয়ে আসলো। মুখের খুব কাছে নিয়ে মৃন্ময়ের মায়ের মিশ্রিত চেহারার দিকে তাকালো। ঘন পল্লব জোড়া কাঁপছে, রাগের চোটে নাকের ডগা লাল হয়ে উঠেছে। লজ্জার শ্রী পর্যন্ত নেই, লাল বর্ণ অরুণ রাগে চাপা পড়ে গেছে হয়তো। ব্যথা লাগবে ভেবে হাতটা ছেড়ে দিয়ে বিষণ্ণ হয়ে প্রশ্ন করলো, আমি তোমার জন্য কি কি সমস্যা তৈরি করেছে? মৃন্ময়ী অঘোষিত ক্ষোভে ফেটে পড়ল। দ্রুত কম্পান্বিত দু হাতে প্রত্যয়ের শার্টের কলার টেনে ধরে প্রলাপ করতে থাকে। আপনি আমার জীবনের সব থেকে বড় সমস্যা। আগে এত বাধার সমস্যা ছিল না, ভালো ছিলাম আমি। ভালো না থাকলেও একটু চিন্তামুক্ত ছিলাম, কিন্তু আপনি এসে আমার বহু কষ্টে সাজানো ছকটা নষ্ট করে ফেললেন। আমার জীবনের ছক পাল্টে দিলেন। আপনাকে আমি ক্ষমা করব না, কখনো না। আমাকে এমন সমস্যায় আপনি ফেলেছেন যেখান থেকে পরিত্রাণের উপায় রাখেননি আপনি। সারা জীবন বয়ে বেড়াতে হবে আমার। দলা পাকানো কান্নার বল মৃন্ময়ের কণ্ঠনালী চেপে ধরল। শব্দাংশ উচ্চারণ করার শক্তি হারিয়ে ফেলল। অস্থির ভাব কমে এলো। প্রত্যয় আলতো করে ছুঁয়ে দিল ওর নাকের ডগা। বহুদিনের শুষ্ক ওষ্ঠ যুগল দ্বারা ঝাঁকে উঠল, ছিটকে দূরে সরে গেল। তাকলো রক্তিম দৃষ্টে। প্রত্যয় নির্বিঘ্নে বলল, তোমার জীবনের প্রতিটা সমস্যার সমাধান এইভাবেই আমি আদরে সমাধান করে দেব। যেভাবে এখন কমিয়ে দিলাম তোমার ভেতর অস্থিরতা, সমস্যা যদি আমি হই, সমাধান আমাকেই বানাও। মৃন্ময়ী তিক্ত মুখে বলে উঠল, আজ আপনি প্রমাণ করে দিলেন আপনি একটা অসভ্য লোক। সঙ্গে সঙ্গে প্রত্যয় স্মিত হাসল উত্তম স্বীকারোক্তি কণ্ঠে। সে আর নতুন কি? উষা এই পথে যাচ্ছিল, দূর হতে ওদের দেখে রিক্সা থামাতে বলে। মুহূর্তটা বেশ নজর কাড়ে ওর, ছিদ্র করে বক্ষস্থল। ক্ষত হয় কিন্তু কেউ দেখে না, বরঞ্চ অধরে ফুটে তুলে মেকি হাসি। ভাগ্য কেন ঘুরে ফিরে ওদের কাছে এনে থামায় ওকে। ভালোবাসা পেতে হলে নিজেকে হারাতে হবে নিজস্ব অভ্যাস। তবে যে ভালোবাসা লেখা হয়নি আমার নামে, তার ধোয়াতে কেন পথ হারাবো? মনে মনে এটাই আওড়ালো উষা। বিকেলের কোমল রোদ মজুমদার বাড়ির আঙিনায় এসে পড়ছে। সকাল থেকে খুব ঝড় ঝাপটা গেল। পুরুষ লোক কেউই আজ দোকানে যায়নি। নিঃস্বাদকে রুকে আবাদে কারোরই কিচ্ছুটি জিজ্ঞেস করবার সাহস হয়নি। বাড়ির বড় কর্তা রফিক আজমকে সবাই ভয় পান, তেমনটা না, পারতপক্ষে মান্য করেন ঢের। মেয়ের দোষ তিনি কোথাও খুঁজে পান না। সব দোষ তো ওই অসভ্য লোকের, যে কিনা মিষ্টি পাঠিয়েছে। অপরাহ্নে পরিস্থিতি শীতল হয়ে এলেও গেটের সামনে গাড়ির হর্নের উচ্চ শব্দে গরম গরম হয়ে ওঠে পরিবেশ। রফিক আজম লুঙ্গির সামনে ঘর ছেড়ে বেরিয়ে এলেন। আবার পেছন পেছন এলো সৌরভ। হঠাৎ কেমন বেয়াদবি করছে বাড়ির গেটের সামনে। গেট খুলতে রফিক আজমের মুখে আধার নামলো। রুষ্ট হলেন তিনি। হর হামেশায় ভারীক্ষী গলায় বললেন, সবসময় তোমার গন্তব্য এই বাড়ির চৌকাটে আইসা থামে কেন? প্রহর প্রচ্ছন্ন স্বরে জবাব দেয়, খাজানা এ বাড়িতে লুকিয়ে রেখেছি। খাজানার টানে এখানে না আসলে কোথায় যাব? সৌরভ পেছন থেকে তেতে ওঠে। ইয়ার কি মারতে এসেছি সেখানে? চোখ থেকে কালো চশমাটা খুলে হাতে নিল প্রহর। চুলে ব্যাগ ব্রাশ করতে করতে সহাস্যে কণ্ঠে বলে উঠল, না, দাওয়াত দিতে। কিসের দাওয়াত? মামার বাড়িতে এসে চৌকাঠে দাঁড়িয়েই দাওয়াত দিতে হবে। রফিক আজম এত বছর যাবৎ যে শাসন নির্দিষ্ট গণ্ডি কায়েম রেখেছিলেন এই বাড়িতে, হাস্তা স্বয়ং ভঙ্গ করে সৌরভকে আদেশ করলেন, ভিতর নিয়ে আয়। গেটে দাঁড়িয়ে ঝামেলা করলে বাড়ির সম্মান থাকবো না।
ভুলে গেলে হবে না, তাদের মতো অভদ্র আমরা না। প্রহর ভেতরে ঢুকে সৌরভের গা ঘেঁষে দাঁড়ালো। ঠোঁটের কোণে সুপ্ত হাসি এঁকে ক্ষীণ স্বরে বলল, তোদের ভদ্র হতে দেখে নিজেকে আরো অভদ্র বানিয়ে ফেলতে ইচ্ছে করছে। কটমট চোখে চাইল সৌরভ। কপালে রগ ফুলে ফেপে উঠল রাগের দাপটে। প্রহর চোখে চশমাটা পরে সহজাত হাসি মুখে লিফটে রেখে বলে, কিপ ইট আপ, ভবিষ্যতে কাজে লাগবে। প্রহরের আসর খবর নিশাতের কর্ণধারে পৌঁছাতে বিলম্ব হল না। বেতাল অবস্থা তার। 1 মাস পর মানুষপটে নিখুঁত রূপে বসবাসকারী মানুষটাকে দেখবে সে। কতকাল দহন স্পর্শ সহ্য করেছে, খড়খড়ে দাড়িতে শোভায়িত শ্যামবর্ণ চেহারাটা দেখবে বলে। দূর থেকেই আর্দ্রতায় ভরে তুলবে অন্তঃকরণ। এত দেখবার উতলায় মেয়েটা নিজেকে পরিপাটি করতে ভুলে গেল। লজ্জাবনত চেহারাখানা এক হাতে ঘুমটার আড়াল করে উন্মাতাল হয়ে নিচে এসে হাজির। ব্যাপারটা পিঙ্কির গাঢ় নজরে বিঁধল খুব গভীরভাবে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।